আমরা এ কয়দিন সিম্পল ন্যারেশন সেন্টেন্স ওয়াইজ শিখলাম, যে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে, ইম্পারেটিভ সেন্টেন্স থেকে, অবজেক্টিভ সেন্টেন্স থেকে আর এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে। আসলে তোমাদের ন্যারেশনটা পরীক্ষায় আসবে প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন পারতে হলে সিম্পল ন্যারেশনের ধারণা থাকতে হবে, কারণ প্যাসেজটা তৈরি হয় সিম্পলের সমন্বয়ে। কয়েকটা সিম্পল সেন্টেন্স একত্রিত হয়ে প্যাসেজ তৈরি হয়। কয়েকটা সেন্টেন্স যখন এক জায়গায় হয় তখন সেটা প্যারা হয় বা প্যারাগ্রাফ হয় বা প্যাসেজ হয়, ঠিক আছে? এখন এই প্যাসেজ ন্যারেশনের জন্য কিছু বিশেষ রুলস আছে, এইগুলো জানতে হবে যে প্যাসেজ ন্যারেশনের রুলস গুলো কি, একটা প্যাসেজকে আমরা কিভাবে করব, এর কিছুটা ব্যতিক্রম নিয়ম আছে বা আলাদা নিয়ম আছে। যেমন আমি একটু বলিনি, আলোচনা করিনি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। যে একটা প্যাসেজ যখন থাকবে তখন তোমার পুরো প্যাসেজ অংশটাকে পড়তে হবে, পড়ে এই প্যাসেজের বক্তাকে অর্থাৎ স্পিকার কে এবং শ্রোতাকে অর্থাৎ লিসেনার কে, এটা তোমার নির্বাচন করতে হবে। তোমার বক্তব্য দিয়ে শুরু হতে পারে, বক্তা আগেই দেবে না। সিম্পল ন্যারেশন তো আগেই বক্তা থাকে, হি সেইড টু মি এরকম থাকে, কিন্তু প্যাসেজ ন্যারেশনে এটা থাকবে না, নাও থাকতে পারে। শুরুতেই তোমার বক্তব্য থাকতে পারে, দু তিন সেন্টেন্স পরে যেয়ে একটা বক্তা খুঁজে পাওয়া যেতে পারে বা শ্রোতা খুঁজে পাওয়া যেতে পারে, আবার দু তিন সেন্টেন্স পরে যেয়ে বক্তা খুঁজে পাওয়া যেতে পারে বা শ্রোতা খুঁজে পাওয়া যেতে পারে। এই কারণে সম্পূর্ণ প্যাসেজ অংশটা পড়ে তারপরে বক্তা এবং শ্রোতা নির্বাচন করা হলে তোমার প্রথম কাজ হলো বক্তা এবং শ্রোতা নির্ধারণ করা বা নির্বাচন করা। এইবার উত্তর করার সময় কিন্তু প্রশ্ন যেমনই থাকুক, উত্তর করার সময় কি হবে জানো? প্রথমেই বক্তা লিখতে হবে। প্রথমে কি করতে হবে? বক্তা, তারপরে যে সেন্টেন্সটা দিয়েছে প্রথমেই সেই সেন্টেন্স অনুযায়ী রিপোর্টিং ভার্ব হবে। সেইড হতে পারে, অর্ডার হতে পারে, আস্কড হতে পারে, ঠিক আছে? হয়ে এবার শ্রোতা দিয়ে হতে হবে। বক্তা আর শ্রোতা শুরুতেই নিয়ে আসতে হবে উত্তর করার সময়। প্রশ্নের বেলায় শুরুতে না থাকলেও উত্তর করার সময় শুরুতে আনতে হবে। আনার পরে এবার প্রথম যে সেন্টেন্সটা আছে সেই অনুযায়ী রিপোর্টিং ভার্ব হবে। কি হবে? সেই অনুযায়ী রিপোর্টিং ভার্ব হবে। হয়ে এবার প্রথম সেন্টেন্সটা লেখা হয়ে যাবে সিম্পলের নিয়ম অনুযায়ী। এবার দ্বিতীয় সেন্টেন্সটা থেকেই তোমার নিয়ম অ্যাপ্লাই করা শুরু করতে হবে। নিয়মগুলো কি? যদি একটা বক্তা পরপর একাধিক অ্যাসার্টিভ সেন্টেন্স বলে, তখন তোমার প্রথম সেন্টেন্স লেখার পরে দ্বিতীয় সেন্টেন্সের বেলায় লিখে নিতে হবে and added that বা and said that বলে আবার দ্বিতীয় সেন্টেন্সটা লিখতে হবে। এবার তৃতীয় সেন্টেন্সের বেলায় আবার again said that, also said that, again added that, further added that, এগুলো দিয়ে আবার তৃতীয় সেন্টেন্স লিখতে হবে। এইভাবে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স জুড়তে হলে ওখানে কিছু শব্দ দিয়ে জুড়তে হবে। বুঝা গিয়েছে? এইবার যদি একই বক্তার একাধিক ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, অর্থাৎ একবার প্রশ্ন করেছে, তারপরে আবার প্রশ্ন করেছে, তারপরে আবার প্রশ্ন করেছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমার প্রথম আস্ক দিয়ে তো একটা সেন্টেন্স লিখবা, দ্বিতীয় সেন্টেন্সের বেলায় and asked বা again asked, তারপরে also asked, further asked, হ্যাঁ, এরকম দিয়ে তৃতীয় সেন্টেন্স দিয়ে এইভাবে তোমার এই asked দিয়ে দিয়ে দিতে হবে। এটা গেল অ্যাসার্টিভের আর ইন্টারোগেটিভের কথা। এবার আসছে তোমার কি, যদি সেন্টেন্সে ইয়েস থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখতে হবে, যদি সেন্টেন্সে নো থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখতে হবে, যদি সেন্টেন্সে স্যার থাকে তাহলে রেসপেক্টফুলি লিখতে হবে, যদি সেন্টেন্সে সম্বোধন থাকে তাহলে অ্যাড্রেসিং অ্যাজ যে সম্বোধনটা থাকবে, যেমন অ্যাড্রেসিং অ্যাজ ফাদার, অ্যাড্রেসিং অ্যাজ স্যার, অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, হ্যাঁ, এরকম দিয়ে লিখতে হবে। এরকম অনেকগুলো নিয়ম আছে। যেমন যদি থ্যাংক ইউ থাকে তাহলে থ্যাঙ্কড লিখতে হবে, লিখে অবজেক্টটা লিখতে হবে। গুড বাই যদি থাকে তাহলে গুড বাই লিখতে হবে। তারপরে যদি বাই গড, বাই আল্লাহ, হ্যাঁ, বাই জভি এরকম যদি থাকে তাহলে সিওয়ারিং বাই গড, সিওয়ারিং বাই আল্লাহ, এগুলো লিখতে হবে। এগুলো আলাদা আলাদা নিয়ম আছে।